দীর্ঘ 10 বছর পর আমি বিদেশ থেকে দেশে ফিরছিলাম। ছোটবেলায় সংসারে প্রচুর ঝগড়া, অভিমান, অপমান আমাকে ভিতর থেকে এতটাই ক্ষতবিক্ষত করেছিল যে সব ছেড়ে বিদেশে চলে যাওয়া ছাড়া উপায় ছিল না। সেখানে পড়াশোনা শেষ করলাম, নিজের পরিশ্রমে একটা ছোট ব্যবসা দাঁড় করালাম। এরপর আবার দেশে আসার সিদ্ধান্ত নিলাম। ফেরার দিন বিমানবন্দর থেকে নেমে বাস কাউন্টারে গিয়ে 2টা টিকিট কেটে নিলাম। একটাতে বসলাম, অপরটিতে ফাঁকা রেখে তার উপর পা মেলে রাখলাম। হয়তো অভ্যাসের বশেই পড়েছিলাম, কারণ বিদেশে কেউ আমার জিনিসে ভাগ বসায়নি। বাস ভর্তি হয়ে গেল মানুষের কোলাহলে, হাসি ঠাট্টায়। আমি একা বসে জানলার বাইরে তাকিয়ে থাকলাম। সবকিছু অচেনা মনে হচ্ছিল, অথচ এত আপন। এমন সময় একটা মেয়ে বাসে উঠল। বয়স আমার ধারণা মতে 22-23-এর বেশি না। তার হাতে নীল রঙের হালকা ব্যাগ, চুল খোলা, মুখে কোনো ভারী সাজ নেই, চোখ দুটি স্বচ্ছ, শান্ত, গভীর কিছু বলার মতো। হাতে সাধ্য কাটার টিকিট। ভেবেছিল আমার পাশে সিটটা খালি। আমার পাশে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলল, ভাইয়া সিটটা কি খালি? আমি কড়া গলায় উত্তর দিলাম, না, এটা আমার। মেয়েটি আমার দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তার চোখে কষ্টের ছাপ ছিল, কিন্তু সে কোনো ঝগড়া করলো না। সোজা দাঁড়িয়ে রইল আমার সিটের পাশে। বাসের হেল্পার এসে বলল, ভাই আপনার তো 2টা সিট, ওটাতে আপনার কিছু নাই, ও মেয়েটা বসুক, আমি ভাড়া দিয়ে দিমু। আমি রাগী স্বভাবের মানুষ, 10 বছর ধরে একা থেকেছি, নিজের মতো চলেছি। কাউকে তোয়াক্কা না করে ঠান্ডা গলায় উত্তর দিলাম, আমি টিকিট কেটেছি, এটা আমার সিট। মেয়েটি কিছু বলল না, সে কেবল হালকা করে ঠোঁট কামড়ে চুপ করে দাঁড়িয়ে থাকলো। বাসের হেল্পারও শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল। পুরো বাসের কোলাহলের মাঝেও মেয়েটির নিস্তব্ধতা আমার কানে বারবার বাজছিল। মনে হচ্ছে সে বিড়বিড় করে কিছু বলছে। জানলার কাছে মুখ ঠেকিয়ে আমি এমন ভাব করলাম যেন আমি কিছুই শুনছি না, কিন্তু ভেতরে ভেতরে একটা অস্বস্তি হচ্ছিল। 10 বছরের একাকিত্ব হয়তো আমাকে শক্ত করেছে, কিন্তু হৃদয়ের কোথাও যেন এখনো কোমলতা আছে, তা অনুভব করলাম। এরই মাঝে আমি নিজের সম্পর্কে আপনাদের কিছু জানিয়ে দিই। আমার নাম রাতুল। জন্মেছি এক সাধারণ পরিবারে। বাবা একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। শৈশব শান্ত, ভালোবাসায় ভরা। বাবা ছোট বিষয়েও শাসন করতেন। মা মাঝে মাঝে হাতে জড়িয়ে বলতেন, বাবা তোকে বকছে ভালোবাসার জন্য, অভিমান করিস না। কিন্তু বয়স যত বাড়ছে, প্রশ্নের ভিড়, মন তত চাপে। তার মধ্যে আমার আরেকটি স্বপ্নই যেন কষ্টের প্রতিরূপ হয়ে ওঠে। ছোটবেলা থেকেই আমি লিখতে ভালোবাসতাম, গল্প বলতে ভালোবাসতাম, চাইতাম সাংবাদিক হই, লেখালেখির সঙ্গে যুক্ত কোনো পেশা করি। কিন্তু বাবা বলতেন, না রাতুল, এসব নিয়ে মানুষ হয় না, তুই ইঞ্জিনিয়ারিং পড়বি, তোর জীবন আমি ঠিক করে দিয়েছি। বুকের ভেতর কাটার মতো সেই কথা বিঁধে থাকতো। তখন আমি মাত্র 18, রক্ত গরম, অভিমান মাথা নাড়া দেয়। কিন্তু আমি কখনো বলতে পারিনি যে বাবা, আমি তো তোমার মেশিন নই, আমি মানুষ। সেই দিন আমার ঘরে বড় ঝগড়া হলো। আমি বলেছিলাম, আপনারা আমার জীবনটা কেন নষ্ট করছেন? আমি নিজের মতো করে বাঁচতে চাই। বাবা রেগে গিয়ে বলেছিলেন, তাহলে যা, তোর মতো করে বাঁচ, আমি তোর পড়াশোনার খরচ দেব না। এই বাক্যই আমার পৃথিবী পাল্টে দিয়েছিল। মায়ের চোখের জল, বাবার কঠোর মুখ, আর আমার বুকের ভেতর জমে থাকা অভিমান, সব মিলিয়ে এক রাতে সিদ্ধান্ত নিলাম দেশ ছাড়বো। পরিবারের সাথে অভিমান, স্বপ্নের টানে আমি এক আত্মীয় সাহায্যে মালয়েশিয়ায় চলে গেলাম। প্রথমে জীবন ছিল এক ভয়ঙ্কর সংগ্রাম। কেউ কিছুই জানতো না, আমি চুপচাপ লড়াই করতাম। দিনভর ক্লাস, রাতভর রেস্টুরেন্টে কাজ, প্লেট ধোয়া, টেবিল পরিষ্কার, রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা গরম ভাত, সব কিছুই করতাম। প্রথম দিনগুলোতে মনে হতো দেশে ফিরে যাই, মা হয়তো এখনো অপেক্ষা করছে। কিন্তু ভিতরের অভিমান আমাকে টেনে রাখতো। একদিন সফল হব, বাবা মাকে দেখাবো আমি কিছু হতে পেরেছি। বছরের পর বছর কেটে গেল, পড়াশোনা শেষ করলাম। বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি নিয়ে ছোট্ট একটা কফি শপ খুললাম। শুরুতে হারানো স্বপ্ন আর ব্যর্থতায় ছায়া ছাপ দিত। কখনো রাতে বসে ভাবতাম লোকসান হয়ে গেলে দোকান বন্ধ করি কিনা। কিন্তু ধীরে ধীরে গ্রাহক বেড়ে গেল, আয়ও বেড়ে গেল। ছোট্ট একটা টিম তৈরি করলাম, স্বপ্নকে সামলাতে শেখালাম। প্রতিটি আয়োজনের পেছনে লুকিয়েছিল নিঃসঙ্গতা, রাতের ঘ্রাম আর কান্না। প্রবাসে সবচেয়ে কঠিন ছিল একাকিত্ব। দিনে দিনে 4 দেওয়ালের মধ্যে আমি একা। বন্ধু ছিল, কিন্তু প্রকৃত আপনজন ছিল না। উৎসবের দিনে অন্যরা ভিডিও কলে পরিবারকে দেখতো, আমি ছাদের উপর বসে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। বেশ কয়েকবার বাবাকে ফোন করার ইচ্ছে হয়েছিল, মায়ের কন্ডিশনার ব্যথা অনুভব করতে চেয়েছিলাম, কিন্তু ফোন ধরার আগেই থেমে যেতাম। মনে হতো, না, তারা তো আমাকে চায়নি, আমি ফিরে গেলেও হয়তো মুখ ফিরিয়ে নেবে। একবার প্রচণ্ড জ্বরে কাবু হয়ে গিয়েছিলাম। সারা রাত কাঁপতে কাঁপতে বিছানায় শুয়ে ভাবছিলাম, মা যদি পাশে থাকতো, কপালে হাত রাখতো, বলতো চিন্তা করিস না, আমি আছি।
সেই ক্ষণগুলো এক অজানা কষ্ট, নিঃসঙ্গতা আর অভিমান মিশ্রিত করে রেখেছিল আমার স্মৃতিতে। এভাবে চলতে চলতে আমার প্রবাসী জীবনে প্রায় 10 বছর কেটে গেছে। এখন আমি স্থিতিশীল ব্যবসার মালিক, কিছু অর্থ জমিয়েছি, কিন্তু যতটুকু অর্জন করেছি মনে হয় সব অসম্পূর্ণ। জীবনে সাফল্য আছে কিন্তু শান্তি নেই। প্রতিদিন মনে হতো আমি শিকড় ছাড়া এক গাছ হয়ে গেছি। যতই উপরে থেকে বৃদ্ধি করি, মাটির টান ছাড়া সব বৃথা। হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলাম যে দিশা ফিরবো, অভিমান থাকুক বা না থাকুক, এবার নিজের শিকড়ের কাছে ফিরবো, না হলে চিরকাল দূরে থেকে যেতে হবে। ফ্লাইটের টিকিট কেটে নিলাম। যতদিন ঘনিয়ে আসছিল বুকের ভেতর ধুকভুকনি বেড়ে চলছিল। মনে হচ্ছিল আমার ভেতরে ছোট ছেলে যে এতদিন অভিমান করে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, আবার নতুন করে বাঁচতে যাচ্ছে। অবশেষে সেই দিন আসলো, আমি নিজ থেকে ফিরে আসলাম। এখন আমি বিমানবন্দরের কাছে দেওয়ালের বাইরে দাঁড়িয়ে আছি। নিজ দেশের মাটির গন্ধ, মানুষের কোলাহল, সবকিছু আমার কাছে মনে হচ্ছিল নতুন, অথচ অচেনা নয়। 10 বছরের দূরত্বে দেশ যেন আমাকে আগলে রেখেছে। বিমানে সিঁড়ি বেয়ে নামান সময় চোখে পানি চলে এলো। মনে হচ্ছিল, রাতুল, তুই ফিরে এসেছিস। এখনই সময় সবকিছু নতুন করে শুরু করার। বিমানবন্দর থেকে বের হয়ে আমি বাসের টিকিট কেটে নিলাম। ভিড়ের ঠাসা বাস, মানুষের কোলাহল, আর আমি একটা অদ্ভুত টান অনুভব করেছিলাম। 10 বছর পর দেশের মাটি, দেশের বাতাস, মানুষের ভিড়, সবকিছু যেন একেবারে নতুন, অথচ হৃদয়ের গভীর থেকে পরিচিত। শহরের কোলাহল, গাড়ির হর্ন, মানুষের হট্টগোল, সব মিলিয়ে যেন একটি অপরিচিত সঙ্গীত বাজছিল, যা আমার চোখে নতুন এবং মনকে অচেনা উত্তেজনায় ভরে উঠছিল। বড় ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দাঁড়ালাম বাস কাউন্টারে। বাড়ি ফেরার জন্য টিকিট কাটলাম, 2টি সিট পাশাপাশি। একেবারে হঠাৎ কেন 2টি টিকিট নিলাম জানি না, হয়তো মনে হচ্ছিল পাশে যদি কেউ পরিচিত থাকতো তাহলে যাত্রাটা আরো সহজ হতো, অথবা হয়তো আমার অচেতন মনে নিজেকে একটু সহযোগী মনে করতে চেয়েছিলাম। বাসটা ছিল ভিন্ন ধরনের। প্রত্যেক ঢুকতেই চোখ আটকে গেল। প্রত্যেক সিটে ছোট ছোট ফুল রাখা, লাল, সাদা, গোলাপি। ফুলগুলো একেবারে তাজা, হালকা সুবাসে চারপাশে ছড়িয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল কেউ বিশেষভাবে ভ্রমণকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি সিটে বসে জানালার বাইরে তাকালাম। শহরের কোলাহল ধীরে ধীরে কমতে লাগলো। আমার চোখে ধীরে ধীরে রাস্তার দূর পাশে ছড়িয়ে থাকা সবুজের মাঝে হারাতে লাগলো। ঠিক সেই মুহূর্তে চোখ পড়লো মেয়েটি এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেল। এবার আমার মন কিছুটা নরম হলো। আমি তার প্রতি দয়া করে তাকে বললাম, এই সিটে বসতে পারেন। মেয়েটি কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে করে সিটে বসে পড়ল। আমাদের দুজনের চোখাচোখি মিলল। আমি ভিতরে ভিতরে থমকে গেলাম। এত সাধারণ একটি মেয়ে, অথচ এত মায়াবী চেহারা আমি অনেকদিন দেখিনি। মাফ করবেন, এই সিটটা আমার কোনো কাজে লাগেনি। আমি শুধু রাগের বসে 2টি সিট নিয়েছি। মৃদুকণ্ঠে আমি বললাম তাকে, আসলে আমি ইচ্ছে করি পাশাপাশি 2টি টিকিট কেটেছিলাম। জানি না কেন মেয়েটি হেসে উঠল। তার হাসিতে ছিল অদ্ভুত প্রশান্তি, যা মুহূর্তে আমার মনকে আলোর মতো উজ্জ্বল করে দিল। কিছুক্ষণ চুপচাপ কাটলো। বাস ধীরে ধীরে শহর ছড়িয়ে গ্রামের পথে চলতে লাগলো। জেলার বাইরে ধান ক্ষেত, কাঁচা রাস্তা, দূরে দূরে পশু পাখি, সব মিলিয়ে এক মনোরম সমারোহ। হঠাৎ মেয়েটি নরম স্বরে বলল, আপনি কি বিদেশ থেকে এসেছেন? আমি কিছুটা অবাক হয়ে বললাম, কিভাবে বুঝলেন? চেহারায় অন্যরকম ক্লান্তি আছে। আর আপনার ব্যাগটা বিদেশি ব্র্যান্ডের। আমি হেসে বললাম, ঠিক ধরেছেন, আমি সত্যিই মালয়েশিয়ায় ছিলাম। 10 বছর পর দেশে ফিরলাম। সে চোখে মুগ্ধতার ঝিলিক নিয়ে বলল, 10 বছর? এত দীর্ঘ সময়? পরিবারকে মিস করতেন না? আমার বুক হঠাৎ কেঁপে উঠল। আমি ধীরে ধীরে বললাম, করতাম, কিন্তু অভিমান অনেক শক্ত জিনিস। কখনো কখনো সেটা আমাদের প্রিয় মানুষ থেকেও দূরে সরিয়ে দেয়। মেয়েটি চুপ হয়ে জানলার বাইরে দেখালো। কিছুক্ষণ নীরবতার পর আস্তে করে বলল, হয়তো তাই, তবে কখনো কখনো একটি চিঠিও অভিমানও ভাঙাতে পারে। তার কথাগুলো যেন আমার হৃদয়ে সরাসরি স্পর্শ করলো। মনে হচ্ছিল এই মেয়ে শুধু কথাই বলছে না, বরং আমার জীবনের গভীরের ক্ষতগুলো বুঝতে পারছে। কিছুক্ষণ পরে আমি বললাম, আপনার নামটা তো জানলাম না। সে মুচকি হেসে বলল, আমার নাম নিহার। আমি অচেতনভাবে নামটা মনে মনে বললাম, নিহার? কেমন জানি নামটা ছিল শান্ত স্রোতের মতো। আর আপনার নাম? সে মেয়েটি বলল। আমি বললাম, রাতুল। নিহার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মনে হলো আমার জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। হঠাৎ আমাদের সামনে গাড়িতে রাখা ছোট টেবিলের উপর রাখা ফুলগুলো দেখছিলাম। তখন মজা করে বললাম, এই ফুলগুলো যদি কারো হাতে পৌঁছে দেওয়া যেত তাহলে হয়তো ভ্রমণটা আরো সুন্দর হতো। নিহার হেসে বলল, তাহলে ব্যাগ থেকে একটি ছোট খাম বের করলো। খামটায় লেখা, পথে দেখা হোক। এটা কি? আমি জিজ্ঞাসা করলাম। সে শান্ত গলায় বলল, কখনো কখনো অচেনা মানুষের সঙ্গে ছোট কিছু ভাগ করে নিলে যাত্রা স্মৃতিময় হয়ে যায়। এটা আমি লিখেছি। যাত্রায় যাদের সাথে আলাপ হবে শুধুমাত্র তাদের জন্য। আমার হাত কেঁপে উঠল। মনে হলো এই ছোট্ট কাগজের টুকরোই আমার জীবনে নতুন আলো নিয়ে আসবে। বাস তখন ধীরে ধীরে রাতের আঁধারে হারিয়ে যাচ্ছিল।
চারপাশে অন্ধকার, দূরে আলো জ্বলজ্বল করছে। সব মিলিয়ে মনে হলো আমার যাত্রা শুধুই প্রবাস থেকে ঘুরে ফেরার নয়, বরং একটি নতুন ভালোবাসার দিকে এগোচ্ছে। বাস্তব রাতের অধার চিরে এগোচ্ছে। জানলার বাইরে অচেনা শহর, গাঢ় অন্ধকারের ভেতর কখনো কখনো আলোর বিন্দু ঝলসে উঠছে। গাড়ির চাকা ঘুরে চলেছে, অথচ আমার ভেতর যেন আরেকটা অদৃশ্য চাকা ঘুরতে শুরু করেছে। হাতে ধরা ছোট্ট একটা খাম যেন এক অচেনা জীবনের দরজা খুলে দিচ্ছে আমার সামনে। আমি আঙুল দিয়ে খামের প্রান্তে হাত বুলালাম। বুকের ভেতর অদ্ভুত এক ধুকপুকনি। মনে হচ্ছিল এর ভিতরে হয়তো লুকিয়ে আছে আমার দীর্ঘ অভিমান ভাঙার উত্তর, অথবা হয়তো নতুন করে বাজার একটা উপলক্ষ। অবশেষে ধীরে ধীরে খামটা ছিললাম। কাগজটা বের করতেই কাগজের গন্ধে বুক ভরে নিলাম। পাতার উপর বাঁকা কাঁচা হাতের লেখা, অথচ প্রতিটি অক্ষর যেন অদ্ভুত মায়ের স্পর্শে ভরেও। প্রথম লাইনে যেন হৃদয়ে বজ্রপাত হলো। হয়তো এই চিঠি কোনো অচেনা মানুষের হাতে যাবে, হয়তো সে এখন আমার পাশে বসে আছে। আমি জানি না তার গল্প কেমন, তবে আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষ নিজের ভিতরে একটা লুকানো অভিমান, একটা অদৃশ্য কষ্ট বয়ে বেড়ায়। আমি চাই যার হাতে এই চিঠি যাবে সে যেন জানে তার ব্যথার অংশীদারি একজন আছি। চোখ ঝাপসা হয়ে গেল, হাত কাঁপতে লাগলো। এই কেমন হচ্ছে না আমি, যে না নিজেই আমার ভিতরে গল্প পড়তে পেরেছে। চিঠি আরও এগোতে লাগলো। আমার নাম নিহার। জীবনে আমি অনেক কিছু হারিয়েছি, আবার কিছু পেয়েওছি। তবুও মনে করি পথে দেখা হইয়া মানুষের মাঝে মধ্যেই আমার জীবন বদলে দেয়। হয়তো এই রাত, এই যাত্রা আমাদের দুজনের জীবনকেও কোনো না কোনো পরিবর্তন আনবে। একদিন যদি একাকিত্ব আপনাকে খুব বেশি কষ্ট দেয়, মনে রাখবেন কাউকে না কাউকে আল্লাহ পাঠান, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে জানতে হয়। কাগজটা হাতে রেখে আমি থম মেরে গেলাম। মনে হচ্ছিল এই লেখাগুলো নিছক কোনো কল্পনা নয়, এই জন্য আমার জীবনের জন্যই লেখা। আমি নিঃশব্দে মাথা ঘুরিয়ে নিহারের দিকে তাকালাম। ও তখন জানলার বাইরে তাকিয়েছিল, চোখে এক অজানা গভীরতা, ঠোঁটে নিঃশব্দ ভাবনা। মনে হচ্ছিল ও নিজেই জানে না তার লেখা চিঠি আমার ভেতর কেমন ঝড় তুলেছে। আমার ঠোঁট কাঁপছিল, বলবো কিনা দ্বিধায় ছিলাম। অবশেষে আসতে বললাম, নিহার, তোমার এই চিঠি মনে হলো যেন আমার জন্যই লেখা। সে হঠাৎ বিস্ময় হয়ে ঘুরে তাকালো, চোখে অবাক দৃষ্টি। মানে? আমি থেমে গেলাম কিছুক্ষণের জন্য, তারপর ধীরে ধীরে বললাম, আমি প্রায় 10 বছর ধরে প্রবাসে আছি। এক অভিমান নিয়ে, আপনজনদের থেকে দূরে, ভালোবাসা থেকে দূরে। মনে হতো আমি একা। আজ তোমার চিঠি পড়ে মনে হচ্ছে আমি একা নই। নিহার কিছুক্ষণ চুপ রইল, তারপর ঠোঁটে হালকা হাসি ফুলল। সেই হাসিতে যেন 100 বছরের ক্লান্তি মুছে গেল আমার বুক থেকে। বাস তখন গ্রামের আঁকাবাঁকা পথ ধরে চলেছে। বাইরের চাঁদের আলো ধানকে ছড়িয়ে পড়েছে। খোলা জানলা দিয়ে ভেসে আসছে মাটির গন্ধ, শীতল হাওয়া। ভিতরে নিস্তব্ধতা, কিন্তু সে নীরবতার ভেতর যেন আমাদের অদৃশ্য কথোপকথন চলছে। আমি আর নিহার পাশাপাশি বসে আছি, মাঝে মধ্যে চোখে চোখ পড়ছে, তারপর দুজনেই চোখ নামিয়ে দিচ্ছি। কোনো শব্দ নেই, অথচ মনে হচ্ছিল হাজারো কথা আমরা একে অপরকে বলে দিচ্ছি নিঃশব্দে। আমার বুকের ভেতর প্রথমবারের মতো ভালোবাসার ঝড় উঠতে শুরু করলো। এটা কি সত্যিই ভালোবাসা, নাকি দীর্ঘ নিঃসঙ্গ জীবনের পর হঠাৎ পাওয়া এক আলোর ঝলকানি? আমি নিশ্চিত নই, কিন্তু এতটুকু বুঝলাম, নিহার কেবল একজন সহযাত্রী নয়, সে আমার দীর্ঘস্থায়ী অন্ধকার ভেদ করে আসা এক নতুন আলোর নাম। এসব ভাবতে ভাবতে বাসটা অনেকটা পথ এগিয়ে গেল। তারপর বাস এখন অনেকটা পথ পেরিয়ে এসেছে। জানলার কাছে ভোরের প্রথম আলো লেগে সোনালি আভা ছড়িয়ে পড়েছে। রাতের আধার ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। চারপাশে ফুটে উঠেছে নতুন দিনের ইঙ্গিত। গ্রামের সরু রাস্তা, দূরে কাকের ডাক, আর মসজিদ থেকে ভেসে আসা ফজরের আজান, সবকিছু একত্র হয়ে যেন এক অদ্ভুত মায়াময় পরিবেশ তৈরি করেছে। নিহার তখনও আমার পাশে, কোনো কথা নেই, শুধু নীরবতা। অথচ সেই নীরবতার ভিতরেও আমাদের মাঝে যেন অদৃশ্য এক বাঁধন তৈরি হয়েছে। মনে হচ্ছিল বহুদিন ধরে আমরা একে অপরকে চিনি, অথচ এই আমাদের প্রথম যাত্রা, প্রথম পরিচয়। আমার ভেতর তখন এক অদ্ভুত টানাপোড়ান, বলবো কি না বলবো না। এই কয়েক ঘন্টার সঙ্গকে আমি কি কোনো নাম দেব, নাকি এভাবে ছেড়ে দেব ভাগ্যের হাতে? 10 বছরের প্রবাস জীবনে আমি অনেক কিছু শিখেছি সব মানুষকে পাওয়া যায় না, অনেকেই হারাতে হয়। সম্পর্কগুলোকে আঁকড়ে ধরলেও তার ফসকে যেতে পারে মুঠো থেকে। তবু বুকের ভেতর থেকে এক অদৃশ্য কণ্ঠস্বর বলছিল, না, এই মেয়েটি শুধু যাত্রী হয়ে যেতে পারে না। ঠিক সেই মুহূর্তে নিহার হঠাৎ চুপ ভেঙে কথা বলল, আপনি দেশের বাইরে থাকতেন, তাই না? আমি চমকে ওর দিকে তাকালাম, বললাম, হ্যাঁ, 10 বছর। সে হালকা শ্বাস ফেললো, চোখের পলকে যেন অনেক কথা বলে চলে গেল। অভিমান ছিল, তাই গিয়েছিলেন। আমি হতভম্ব, তুমি কিভাবে জানলে? নিহার জানলার বাইরে তাকালেন, গভীর অথচ কোমল স্বরে বলল, চোখ বলছে। আমার বুকের ভেতর কেঁপে উঠল। এই মেয়েটা সত্যি অন্যরকম। আমি কিছু বলার ভাষা খুঁজে পেলাম না, শুধু অনুভব করলাম আমার দীর্ঘ প্রবাস জীবনের নিঃসঙ্গতা, অভিমান
আর ভাঙাচোরা স্বপ্ন এক নিমেষেই যেন সব বুঝে ফেলেছে। যেতে যেতে এক সময় বাস থেমে গেল। আমার গন্তব্যের কাছাকাছি চলে এসেছে। বাইরে গ্রামের বাতাস, মানুষের কোলাহল আর শৈশবের গন্ধ যেন আমাকে আচ্ছন্ন করে ফেললো। বুক ভরে উঠল অপরিসীমার আনন্দে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমি ফিরেছি দেশে, কিন্তু আনন্দের সে বুকের ভেতর হাহাকার। এই যাত্রায় কি এখানে সমাপ্তি? নিহার কি আমার জীবনের পাতায় আবার আসবে, নাকি এই ভোরের কুয়াশার মতো মিলিয়ে যাবে চিরদিনের জন্য? হেল্পার এগিয়ে আসে, ডাক দিল, ভাই আপনার গন্তব্য। আমি উঠে দাঁড়ালাম, ব্যাগটা হাতে নিলাম, কিন্তু পা যেন এগোতে চাইছিল না। বুকের ভেতরটা হঠাৎ গুনশান ফাঁক দিল। নিহার তখনও আমার দিকে তাকিয়ে আছে, তার চোখে এক অদ্ভুত নীরবতা, যেন কোনো অমিনা সঙ্গীত প্রশ্ন লুকিয়ে আছে। আমি আসতে বললাম, নিহার, হয়তো আমাদের আর দেখা হবে না, কিন্তু তুমি আমার জীবনকে বদলে দিলে, ধন্যবাদ। সে কিছুক্ষণ চুপ রইল, তারপর হালকা হাসি দিয়ে বলল, আল্লাহ যদি চান আবার দেখা হবেই। সে হাসি কেমন ছিল আমি জানি না, কিন্তু বুকের অন্ধকার ভেদ করে যেন এক আলোক রশ্মি প্রবেশ করলো। মনে হলো আমি আর একা নই। বাস থেকে নামার সময় হঠাৎ পিছনে তাকালাম। নিহার এখনো জানলার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ যেন এক নীরবতা। তুমি আমাকে খুঁজে নিও। আমি গভীর শ্বাস নিলাম। বুকের ভেতর নতুন এক প্রতিশ্রুতি জন্ম নিল, যেভাবেই হোক আমি তাকে খুঁজে বের করব। ভাগ্য যদি আমাকে আবার সুযোগ দেয়, তবে এই মেয়েটিকে আমি আবার জীবনের অংশ করে নেব। ভোরের আলোয় দাঁড়িয়ে আমি অনুভব করলাম এটা শুধু একটা বিদায় নয়, বরং নতুন জীবন শুরুর ইঙ্গিত। এরপর আস্তে আস্তে হেঁটে হেঁটে গ্রামের রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করছিলাম নিজের বাড়ির উদ্দেশ্যে। এই মাটি আমার আসল আশ্রয়, আমার শেকড়। চারপাশে শৈশবের চেনা গন্ধ, কাঁচামাটির সুভাষ, উঠোনে ধুলা, ভোরবেলায় শিশের ভেজা বাতাস, দূরে কাক ডাকছে, কোথাও আবার মসজিদের মৃদু আজান ভেসে আসছে। আমার মনে হচ্ছিল প্রতিটি ধুলিকোনা, প্রতিটি গাছপালা আমাকে চিনে ফেলেছে। তারা যেন বলছে, এতদিন কোথায় ছিলে আমাদের ছেড়ে? কিভাবে এতটা দূরে থাকতে পারলে? 10 বছরের বিদেশ জীবন আমাকে শক্ত করেছিল, অশ্রুকে আটকে রাখতে শিখেছিলেন। অথচ এই মাটিতে পা রাখতে বুকের ভেতর জমে থাকা সব শক্তি ভেঙে পড়লো। চোখের কোণ ভিজে উঠলো অজান্তি। এরপর আমি ভিতরে প্রবেশ করলাম বাড়িতে উঠোনে ঢুকতে বুক ধুকপুক করতে লাগলো। মনে হচ্ছিল এই ঘর, এই দেয়ালগুলো কি আমাকে ক্ষমা করবে? দরজার কপাট যেন নীরবে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি ভেতরে ঢোকার যোগ্য? ঠিক তখনই আমার মা উঠে নিয়ে এলেন। আমার চোখ তার চোখের দিকে মিশে গেল। মুহূর্তেই আমি দেখলাম তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তারপর অশ্রু ঝরে পড়লো টলমল করে। আমার মা বলে উঠলেন, রাতুল, আমার ছেলে। কণ্ঠটা কেঁপে যাচ্ছিল, অথচ শব্দে আমি খুঁজে পেলাম পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, ছুটে এসে আমাকে আগলে ধরলেন। তার বুকের ভেতর লুকানো সমস্ত কষ্ট, অভিমান, অপেক্ষা আর ভালোবাসা যেন একসাথে বিস্ফোরিত হয়ে কান্নার স্রোতে রূপান্তরিত হলো। 10 বছরের প্রবাস, সাফল্য, ব্যস্ততা সবকিছু মুছে গেল মায়ের বুকের উষ্ণতা অলিঙ্গনে। মায়ের কান্নায় বাড়ি ভরে উঠল। সেই শব্দ বাবা ধীরে ধীরে ঘর থেকে বের হলেন। আমি তাকালাম তার দিকে। সে দৃঢ় মানুষ, যার অভিমানে আমি দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। এখন তার মুখে বয়সের ছাপ, চোখের কোণে ভাঁজ, চুল সাদা ঝিলিক। আমার বুকটা কেঁপে উঠল। আমি এগিয়ে গিয়ে ধাওড়া গলায় বললাম, আব্বা, আমি ভুল করেছি। অভিমান করে আপনাদের ছেড়ে চলে গিয়েছিলাম, আমাকে মাফ করে দেন। বাবা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তার চোখ দুটি আমার ভেতরটা ভেদ করে দিচ্ছিল। হঠাৎ তিনি আস্তে আমার কাঁধে হাত রাখলেন। গলায় কণ্ঠ ভেঙে গেল। তিনি বললেন, জানিস, তোকে ছাড়া এই বাড়িটা ফুরিয়ে যায়নি, কেমন ফাঁকা হয়ে গিয়েছিল বাবা। তখন আমার খুব কষ্ট হতো, কেন আমি আমার ছেলেটাকে কষ্ট দিলাম। আমার কারণে আমার ছেলেটা আজ দূরে চলে গেছে আমাদের ছেড়ে। জানিস বাবা, নিজেকে খুব অপরাধী মনে হতো যদি আমি আমার ছেলেটাকে এভাবে কষ্ট না দিতাম, তাহলে সে হয়তো আমাদের মাঝেই থাকতো। এরপর বাবাও কান্নায় ভেঙে পড়লো। এই বাক্য বলাতে আমি ভেঙে পড়লাম, বাবার পায়ের কাছে বসে পড়লাম। চোখ থেকে অঝরে অশ্রু ঝরতে লাগলো। এই জন্য অভিমান ভাঙার চূড়ান্ত মুহূর্ত। 10 বছরের অপেক্ষা ভেসে গেল একসাথে। ভাই বোনেরা দৌড়ে এসে আমাকে ঘিরে ধরলো। কেউ আমার হাতে ধরে কাঁদছে, কেউ বুকে মাথা রেখে বলছে, ভাই তুই ফিরেছিস, অবশেষে ফিরেছিস আমাদের মাঝে। ঘরের ভেতর হাসি আর কান্নার এর অদ্ভুত মিশ্রণ সুর বেজে উঠলো, যেন পুরো বাড়ি আমার নতুন প্রাণ ফিরে পেল। সেই মুহূর্তে আমি উপলব্ধি করলাম, টাকা, সাফল্য, প্রবাসের চারিচিক্য সবাই মিথ্যা যদি হৃদয়ে আপনজন না থাকে, এই ছোট্ট বাড়িটাই আসল স্বর্গ, এটাই প্রকৃত সুখ। সবার ভালোবাসা আমি ভিজে যাচ্ছিলাম, কিন্তু হৃদয়ের গভীরে এক অদৃশ্য শূন্যতা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। নিহারের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। সেই বাসের নিঃশব্দ হাসি, চোখের গভীরতা, লুকানো রহস্য, যেন অর্ধেক গল্প থেকে গেছে অসম্পূর্ণ। আমি পরিবারকে ফিরে পেয়েছি, অথচ আমার জীবনের আরেকটি অধ্যায় এখনো শূন্য। রাতে মায়ের পাশে বসে গল্প করতে করতে হঠাৎ নিজের মনে এক প্রতিজ্ঞা করলাম, যেভাবেই হোক আমি নিহারকে খুঁজে বের করব।
ওর সাথে দেখা না হওয়া পর্যন্ত আমার যাত্রা অসম্পূর্ণ থাকবে। সেদিন রাতে ঘুম হলো না। জানলার বাইরে ঝলমলে চাঁদ উঠেছিল, চারিদিকে গভীর নীরবতা, বাতাসে ভেসে আসছিল শালিকের ডাক, দূরের বাঁশঝাড়ে ঝিঝি পোকার আওয়াজ। আমার মনে হচ্ছিল আল্লাহ আমাকে শুধু পরিবারকে ফেরত দেওয়ার জন্য দেশে ফেরাননি, হয়তো নতুন এক ভালোবাসার গল্প লেখার জন্য এনেছেন। নিহারের সাথে সেই হঠাৎ পরিচয় কি কেবল কাকতালীয়, নাকি এটা ছিল ভাগ্যের লেখা অদৃশ্য এক ইশারা? আমি জানতাম না, শুধু জানতাম আমাকে খুঁজে বের করতেই হবে, কারণ সেই অচেনা চোখের ভেতর লুকিয়ে আছে আমার অদেখা ভবিষ্যৎ। এটাই হয়তো আমার জীবনের নতুন যাত্রার সূচনা। দেশে ফিরে আসার পর কয়েকটা দিন কেটে গেছে। আমি নানাভাবে খুঁজে নিয়েছি, চেনা অচেনা মুখে প্রশ্ন করেছি, এমনকি সেই বাস কাউন্টারও গিয়েছি, কিন্তু কোথাও নিহারের কোনো খবর পেলাম না। মনে হচ্ছিল হয়তো সেদিনকার সেই মুহূর্তটা কেবল ভাগ্যের এক খেলা ছিল, একজন অপরিচিত যাত্রী যাকে ভুলে যাওয়ার কথা অথচ ভুলতে পারিনি। সেদিন দুপুরে শহরে বের হয়েছিলাম এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে। গরম রোদের নিচে শহরটা ছিল একেবারে বিশৃঙ্খল, চারপাশে মানুষের হাকডাক, রিক্সায় ঘন্টা, দোকানদানিদের চিৎকার আর বাজারের ভিড়। ঠিক তখনই ভিড়ের কোলাহলের ভেতর আমার কানে এলো একটা কণ্ঠস্বর। কণ্ঠটা এত পরিচিত যে বুকটা ধক করে উঠল। আন্টি, আমি আসছি একটু পরেই, আপনি অপেক্ষা করেন। আমি দাঁড়িয়ে পড়লাম, শিরায় রক্ত যেন জমে গেল। সেই কণ্ঠস্বর, হ্যাঁ, নিঃসন্দেহে তার কণ্ঠস্বর। ভিড় সরিয়ে আমি তাকালাম শব্দের উৎসের দিকে, আর তাকাতেই বুকের ভেতর থেকে পড়ল সেই মেয়ে নিহার। এক হাতে বাজারের ব্যাগ, অন্য হাতে ফোন, সাদামাটা সালোয়ার কামিজে সাধারণ চেহারা, চুল এলোমেলো, তবুও তার চোখে সেই অদ্ভুত মায়া যেটা একবার দেখলেই মানুষ ভুলতে পারে না। অজান্তে আমার ঠোঁট থেকে ডাক বেরিয়ে এলো, নিহার। সে চমকে চারপাশে তাকালো, তারপর চোখ পড়ে গেল আমার উপর। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো, তারপর বিস্ময় হয়ে বলল, আপনি? বাসে দেখা হয়েছিল তাই না? আমি একরাশ হাসি দিয়ে মাথা নাড়লাম। হ্যাঁ, আমি রাতুল। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি কোনো স্বপ্নের ভেতরে আছি। আমরা রাস্তার একপাশে দাঁড়ালাম, চারপাশে বাজারের ভিড়, মানুষের দেখাদেখি, কিন্তু আমাদের দুজনের ভেতর যেন নিস্তব্ধতা নেমে এলো। আপনার তো দেখছি আমার নামটা এখনো ঠিকভাবে স্মরণে আছে, আর আপনার নামও মনে আছে, রাতুল, তাই না? আমি মুচকি হেসে বললাম, হুম। তার ঠোঁটে হাসি থাকলো, চোখে লাজুক ঝিলিক, যেন কোনো গোপন কথা লুকিয়ে রেখেছে। আমার বুকের ভেতরটা হঠাৎ উষ্ণ হয়ে উঠেছে। আমি বললাম, আপনি যদি অনুমতি দেন তবে আপনাকে বাজার পর্যন্ত সঙ্গ দিতে পারি। সে একবার ভেবে নিয়ে ধীরে ধীরে মাথা নাড়ালো। আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম। মানুষের ভিড়ের ভেতর দিয়ে তার ছোট ছোট পা ফেলে এগোনোটা যেন কবিতার মতো লাগছিল। আমি চেয়ে থাকলাম, যেন ভয় হচ্ছে পলক ফেললি এই দৃশ্যটা হারিয়ে যাবে। আমি আলাপ শুরু করলাম, আপনি এখানে থাকেন? নিহার মাথা নেড়ে বলল, হ্যাঁ, কাছেই। মা অসুস্থ, তাই প্রায় বাজার করতে হয়। তার কণ্ঠে ক্লান্তি থাকলেও মমতা ছিল প্রবল, যেন সংসারের সমস্ত ভার কাঁধে নিয়েও সে দাঁড়িয়ে আছে দৃঢ়ভাবে। আমি মুগ্ধ হয়ে তার দিকে তাকালাম। ভেতরে ভেতরে মনে হচ্ছিল এই মেয়ের ভিতর এক অদ্ভুত শক্তি আছে। আমি স্বাভাবিক বাজারের ব্যাগটা তার হাত থেকে নিলাম। সে প্রথমে আপত্তি করলো, কিন্তু পরে আর কিছু বলল না। আমাদের মাঝে কোনো কথার প্রয়োজন ছিল না। তার উপস্থিতি যেন আমার হৃদয়ে ভর দিচ্ছিল। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি কেবল এক মেয়ের দিকে নয়, এক অদেখা জীবনের দিকে এগোচ্ছি। মনে হচ্ছিল আল্লাহ হয়তো আমাকে বিদেশ থেকে ফিরিয়েছেন ঠিক এই মুহূর্তের জন্যই। বাজারের শেষে আমরা তার বাড়ির মোড়ে এসে দাঁড়ালাম। ছোট্ট একটি রাস্তা ঢুকে গেছে ভিতরের দিকে। সে থেমে বলল, এই পর্যন্তই, ধন্যবাদ। আমি হাসলাম, ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়া উচিত। আপনাকে আবার দেখতে পেয়ে মনে হচ্ছে আমি কিছুই হারাইনি, জিনিস ফিরে পেয়েছি। রিহার বিস্ময়ে আমার দিকে তাকালো, চোখে এক অদ্ভুত আলো, কিন্তু ঠোঁট নাড়লো না, শুধু হালকা করে হাসলো। তারপর ধীরে ধীরে ঘরের ভিতর ঢুকে গেল। আমি রাস্তায় দাঁড়িয়ে রইলাম। চারপাশে মানুষের ভিড় হলেও আমার মনে হচ্ছিল আমি একা। বুকের ভেতর যেন অজানা এক কম্পন। এটা কি সেই শুরু যা হয়তো আমার সারা জীবন বদলে দেবে? তা চলে যাওয়াটা আমার কাছে একদম ভালো লাগছিল না। মনে মনে চাইছিলাম যদি আরো কিছুক্ষণ তার সাথে থাকতে পারতাম, যদি আরো কতক্ষণ মনের কথাগুলো বলতে পারতাম, তাহলে হয়তো মনটা শান্ত হতো। তার চলে যাওয়ার দৃশ্যটা আমার অন্তরকে অশান্ত করতে লাগলো। সেদিনকার নিহারের সাথে সে আসমিক দেখা হওয়ার পর সে রাতে আর ঘুমাতে পারছিলাম না। রাতে যেন শেষই হচ্ছিল না। বিছানায় শুয়ে বারবার পাশ এ পাশ করেছিলাম, কিন্তু চোখের পাতা একটুও ভারী হচ্ছিল না। মনে হচ্ছিল বুকের ভিতর কোথাও যেন লুকিয়ে আছে অদ্ভুত কম্পন, যা প্রতিটি নিঃশ্বাসে আমাকে আলোড়িত করছে। 10 বছরের প্রবাস জীবন আমার ভেতরের কমলতাকে অনেকটাই শুকিয়ে দিয়েছিল। ভিতরের শহরে থেকেও সবসময় নিঃসঙ্গতা আমাকে ঘিরে ধরছিল। হাসতাম, কথা বলতাম, কাজ করতাম, কিন্তু হৃদয়ের গভীরে ছিল এক অদ্ভুত শূন্যতা। কিন্তু আজ হঠাৎ সে শূন্যতার ভেতর আলো ঢুকে পড়েছে। নেহারের চোখে অদ্ভুত এক কমলতা, যেন শত ঝড়ঝাপটার মাঝেও অবচিল স্নিগ্ধতা লুকিয়ে আছে সেখানে। তার হালকা হাসি যেন ভুলিয়ে দিল আমার সব অভিমান, সব বেদনা।
মনে হচ্ছিল এটা কি শুধুই এক আসমিক দেখা, নাকি এই দেখাটাই কোনো এক অদৃশ্য ভাগ্যের ডাক। আমি নিজেকে বোঝাতে চাইছিলাম না, এটা হয়তো কেবল কাকতালীয়, কিন্তু হৃদয় কিছুতেই মানতে চাইছিল না। বারবার মনে হচ্ছিল যদি আবার দেখা হয়ে যায় তার সাথে, যদি এই আলাপই হয়ে ওঠে কোনো নতুন শুরু। মনে পড়েছিল নিহারের সেই দৃষ্টির কথা। অনেক বছর আগে আমার চোখে কি এমন আলো ছিল, হয়তো সবসময় সবকিছু কেড়ে নিয়েছিল আমার, কিন্তু আজকে সেই দৃষ্টি আমার ভেতরের নিজস্ব আলোকে আবার প্রচলিত করে দিল। অবশেষে আমি অজান্তেই সিজদায় বসে পড়লাম। আল্লাহর কাছে শুধু একটি দোয়া করলাম, হে আল্লাহ, যদি এই দেখা কেবল এক কাকতালীয় হয় তবে তা এখানেই থেমে যাক, কিন্তু যদি এর ভিতর লুকিয়ে থাকে আপনার ইশারা তবে সহজ করে দিন পথটা। দোয়া শেষ করে চোখ বন্ধ করতেই বুকের ভেতর অদ্ভুত এক প্রশান্তি নেমে এলো। মনে হচ্ছিল কিছু একটা ঘটবেই যা আমাকে আবার বাঁচাতে শেখাবে। রাত ভোর হয়ে আসছিল, জানলার ফাঁক দিয়ে আকাশে প্রথম আলো রেখা ফুটে উঠল। আমি নিজেকে অদ্ভুত এক সিদ্ধান্তের মুখোমুখি পেলাম। নিজেকে প্রশ্ন করলাম, আমি কি আবার সাহসী হব? আমি কি আবার নতুন করে বিশ্বাস করব ভালোবাসায়? আমি কি তার কাছে কখনো বলতে পারবো যে আমি তাকে মনের অজান্তে কতটাই ভালোবেসে ফেলেছি? তার সাথে কি আমার আবার কখনো দেখা হবে? আমি তাকে আমার ভালোবাসার কথা বলার পর তার অনুভূতিটা কেমন হবে? সে কি আমাকে ভালোবাসবে নাকি ইগনোর করে চলে যাবে? এভাবে হাজার প্রশ্নে আমার হৃদয়টা অস্থির হয়ে উঠেছে। আর ঠিক তখনই বুকের ভেতর একটা সুখের অনুভূতি জেগে উঠল। মনে হলো নিহার আর আমি হয়তো এক অদ্ভুত সূত্রে বাঁধা, কিন্তু কোনো সূত্রে কি এত সহজে মেলানো যায়, নাকি এই পদার ভেতর লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা আমার জীবনকে আবার নতুন মোড়ে নিয়ে যাবে? তারপর